আসসালামু আলাইকুম। অপরাহ্নের উচ্চতর গণিত কনসেপ্ট রিভিশন সিরিজে তোমাদের স্বাগতম। তো তোমরা পরীক্ষার আগে বড় বড় চ্যাপ্টার গুলা ম্যাথের রিভিশন দিতে খুব বেশি প্যারা খাও, যেমন সরলরেখা। এত বড় একটা চ্যাপ্টার, এত এত ম্যাথ, এত এত জিনিস, এত কনসেপ্ট, এত ফর্মুলা, সবকিছু একসাথে গুছাইতে তোমাদের অনেক বেশি সময় লেগে যায়। তো এই ক্লাসটা তুমি যদি করো, এই ক্লাসে আমি চেষ্টা করব সরলরেখার ম্যাথগুলো সলভ করতে। সিকিউ হোক, অ্যাডমিশন হোক, যেই টুলস গুলো তোমার প্রয়োজন, মানে যেই কনসেপ্ট, টুলস বলতে এখানে কনসেপ্ট এবং ফর্মুলা, যেই টুলস গুলো তোমার প্রয়োজন হবে সেই টুলস গুলো আমি তোমাকে সুন্দর করে রিভিউ করাই দিব। তুমি যদি সরলরেখাটা পুরোপুরি ভুলেও যাও, ধরো কোন রকম একবার করছো পুরোপুরি ভুলে গেছো, তাও সমস্যা নাই, তাও তুমি ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ করো নোট খাতা নিয়ে সামনে, তাইলে কিন্তু তোমার যত ধরনের ফর্মুলা এবং কনসেপ্ট সব কিন্তু মাথায় ঝালাই হয়ে যাবে। এরপর তুমি এই টুলস গুলো ইউজ করে তুমি ম্যাথে বেশ ভালো লেভেলের একটা অ্যাপ্রোচ করতে পারবা বা সলভ করতে পারবা। এরপর যদি তুমি কিছুক্ষণ কয়েকটা ম্যাথ ধরে 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 টাইপ ওয়াইজ ম্যাথ গুলো করো, তাহলে কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, তো এই চ্যাপ্টারের বেসিক থেকে যদি আমি আসি, প্রথমেই চলে আসে কি, আহ যে কোনো দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়। এই সূত্রটা তোমরা জানো, এটার আমি খুব বেশি বলবো না বা বর্ণনা করবো না। যে কোনো র্যান্ডম দুইটা বিন্দুর দূরত্ব যদি তুমি নির্ণয় করতে চাও, তাহলে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, ঠিক আছে? এইটা হচ্ছে যে কোনো দুইটা বিন্দুর দূরত্ব। ওকে। আচ্ছা, এখন আরেকটা কনসেপ্ট, ছোট কনসেপ্ট, যেটা আমি নিয়ে খুব একটা কথা বলবো না, পোলার স্থানাঙ্ক, কার্টেসিয়ান স্থানাঙ্ক। এই জিনিসগুলো তোমরা এসএসসি তেও পড়ে আসছো, এই সবাই তোমরা জানো। So এইটা পড়ায় আমি ক্লাস আর দীর্ঘায়িত করছি না, আমি পরের টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, তো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট হচ্ছে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত। তো জিনিসটা কি, জিনিসটা আসলে আমি যদি অন্তর্বিভক্ত আসি, ধরো একটা রেখা, একটা রেখার একটা পয়েন্ট হচ্ছে x1, y1, আরেকটা পয়েন্ট হচ্ছে x2, y2। দুইটা পয়েন্ট আছে না তোমার কাছে? এখন দুইটার যে কোনো একটা, এই সংযোজক সরল রেখার যে কোনো একটা পয়েন্ট, কথার কথা, যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট x, y, যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট x, y। এখন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা এই রেখাকে দুইটা অনুপাতে বিভক্ত করছে, কথার কথা এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। তো এইটা পার্ট, কথার কথা m1, এই পার্টটা হচ্ছে m2। তাহলে তুমি ডিরেক্ট xy এর একটা ফর্মুলা তুমি বের করতে পারবা, বা আমরা ডিরাইভ করে আসে যে আমরা সরাসরি xy এর স্থানাঙ্ক বের করতে পারবো। তো xy এর স্থানাঙ্ক কি? x ইকুয়ালস টু হবে m1 x2। কি বললাম? m1। m1 কি? এই যে এতটুকু, এতটুকু হচ্ছে m1, এই অনুপাতটা হচ্ছে m1। ধরো এই রেখা, এই বিন্দুটা, এই সরলরেখাকে m1:m2 অনুপাতে ভাগ করছে, ঠিক আছে? তাহলে m1 x2 প্লাস, এখানে যদি 1 দাও এখানে 2 দিবা, তাহলে হচ্ছে m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ক্লিয়ার? এটা হচ্ছে আমার এক্স এর স্থানাঙ্ক। এবার চলো আমরা চলে আসি ওয়াই এর স্থানাঙ্কতে। সিমিলারলি, একেবারে সিমিলারলি, জাস্ট এক্স এর জায়গায় ওয়াই বসাবা। তাহলে m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে। এই যে দুইটা ফর্মুলা, এই দুইটা মনে রাখবা, এটা দিয়ে তোমরা বিভিন্ন ধরনের ম্যাথ পাবা, ম্যাথ তোমরা সলভ করবা, ঠিক আছে? সো এইটা গেল অন্তবিভক্ত। একটা যদি একটা পয়েন্ট আমার একটা সংযোগ রেখাকে অন্তবিভক্ত করে, এইবারে সেই যদি বহির্বিভক্ত করে, এই জিনিসটা নিয়ে তোমরা একটু পেইন খাও। তো দেখো, ধরো রেখাটা হচ্ছে এইটা, বেসিক রেখাটা হচ্ছে এইটা, তাহলে কথার কথা এইটা হচ্ছে x1, এটা y1, এই পয়েন্ট হচ্ছে x1, y1, এই পয়েন্ট হচ্ছে x2, y2, এই পয়েন্ট হচ্ছে x2, y2। আর যেহেতু বহির্বিভক্ত, যেহেতু এইটা অন্তর্বিভক্ত ছিল, মাঝামাঝি গেছে। বহির্বিভক্ত মানে ধরো বাইরের একটা র্যান্ডম পয়েন্ট, তো এটা আমি পুরো করতেছি না, ডট ডট দেখাচ্ছি। তো এই র্যান্ডম পয়েন্টটা ধরো xy, এই পয়েন্টটা ধরো xy। তাহলে এইবার ফর্মুলা কি দাঁড়াবে? এইবার ফর্মুলা হবে x ইকুয়ালস টু, দেখো বহির্বিভক্ত করছে এবং m1 কি, m1 হচ্ছে এইটার সাথে প্রথমটার দূরত্ব বা কত অনুপাতে বিভক্ত করছে, m1 ডিভাইডেড বাই এটার সাথে এই যে এতটুকু, এটা হচ্ছে m2। ঠিক আছে? ধরো এটা p, এটা q, এটা r। তাহলে m1 ডিভাইডেড বাই m2 হবে কত বলতো? m1, m1 কত? pr, m1 হচ্ছে pr ডিভাইডেড বাই m2 কত? pq, m2 হচ্ছে pq। ক্লিয়ার কিনা? এখানে m1 m2 কিন্তু প্যাচ লাগানো যাবে না। তাহলে x এর ফর্মুলা আমি বলবো, আচ্ছা এগুলো একটু বক্স করে দিই, কারণ আলটিমেটলি তোমার দিন শেষে লাগবে এইগুলা, আর বাকি কিছু লাগবে না, বুঝা লাগবে না, জাস্ট বুঝলেই চলবে। তাহলে x ইকুয়ালস টু হচ্ছে, x ইকুয়ালস টু হবে হচ্ছে m1 x2, আগের মতো এখানে 1 হলে এখানে 2, তবে এখানে খেয়াল রাখবে এখানে m1 দিয়ে শুরু হবে, m1 x2 মাইনাস
m2x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। ক্লিয়ার কিনা? এটা হচ্ছে x গেল। এবার হচ্ছে y, y ইকুয়ালস টু হবে m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। ক্লিয়ার? ঠিক আছে, এইটা হচ্ছে বহির্বিভক্তিকরণের সূত্র। ঠিক আছে, তোমরা জাস্ট এই চারটা সূত্র মনে রাখবা, তাহলে অন্তবিভক্ত এবং বহির্বিভক্ত সবকিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট তোমার মনে রাখা দরকার এই চারটা, আর এইটার একটু কনসেপ্টটা মনে রাখবা যে কোনটা থেকে কি বিভক্তি করছে, জাস্ট এতটুকুই। ওকে, তাহলে চলো পরের টপিকে যাওয়া যাক। আচ্ছা, এরপর আসি খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এই যে ঢালের যত ধরনের কনসেপ্ট আছে, এই ঢাল সংক্রান্ত জিনিসগুলাই তুমি সবচেয়ে বেশি কোশ্চেনে পাবা, এমসিকিউতে ফেস করবা। সো ঢাল সংক্রান্ত বিষয়গুলো একদম ক্লিয়ার থাকতে হবে। সো আমি যদি একদম বেসিক থেকে আসি, ঢাল আসলে কি জিনিস? ঢাল ধরো একটা রেখা আছে তোমার, এই রেখা তোমার জানা আছে দুইটা পয়েন্ট, একটা পয়েন্ট দুইটা পয়েন্ট, একটা কথা x1 y1, আরেকটা হচ্ছে x2 y2। এই যে দুইটা পয়েন্ট আছে, এই যে দুইটা পয়েন্ট, এটা দিয়ে তুমি ঢাল বের করতে পারবা। তো ঢাল আসলে কি? ঢাল মূলত জিনিসটা কতটুকু ঢালু, আসলে কতটুকু ঢালু। যত ধরো এই রেখাটা এরকম, এই রেখাটা যদি আরো খারাপ হয় তাহলে এটা ঢালু আরো বেশি ঢালু। এটা যদি একদম ফ্ল্যাট হয় তাহলে কি বলতো, এই যে সরল রেখা এটা যদি ফ্ল্যাট হয়, এখানে যদি একটা বস্তু রাখো, জিনিসটা কি আগাবে পিছাবে? কিছুই করবে না। এটা কিন্তু একদম ফিক্সড থাকবে, তার মানে এটা ঢাল আসলে শূন্য। আবার দেখো, আমাদের মনে করি যে একদম খাড়া লাইন 90 ডিগ্রি লাইনে আমাদের ঢাল কত হয়? অসীম। অসীম কেন হয়? কারণ এটা তুমি দেখতে পাচ্ছ এটা ঢালটা অনেক বেশি অনেক বেশি, তো এটাকে অসীম ধরা হয়। ঠিক আছে, সো আমরা আসলে এবার ঢালের কনসেপ্টটা তো আমরা জানলাম, এবার দেখি আসলে ঢালের ফর্মুলা গুলো আসলে কি কি। তো বেসিক ঢালের স্ট্রাকচার হচ্ছে, দেখো এই যে আমি যদি এইরকম করতে পারি, এটাকে থেটা না, এটাকে থেটা, আমি বলতে পারি যে যেই সরল রেখা এক্স অক্ষের সাথে যত কোণ উৎপন্ন করে তার টেন থেটাকে বলে ঢাল, তার টেন থেটা, তাহলে টেন থেটা ইকুয়ালস টু কি? ঢাল। ওকে, এবার সেই টেন থেটা ইকুয়ালস টু কি বলা যায়? টেন থেটা ইকুয়ালস টু বলা যায় না যে টেনে লম্বা ভুত্তার, মানে এইটা ডিভাইডেড বাই এইটা। এখন এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা কিন্তু আসলে কি বলতো, এটা যদি y1 হয়, y1 মাইনাস y2। আচ্ছা, এখানে কিন্তু আমি একটু এটা বড় দিছি, x1 y1, এটা ম্যাটার না, তুমি এটা 1 ধরো, এটা 2 ধরো, এটা কোনো ব্যাপার না। তার মানে এই যে ছোট্ট বাহুটা, এই বাহুটা কিন্তু y1 মাইনাস y2, পুরোটা y1, এইটুক যদি y2 হয় তাহলে এইটুক কি বলতো, y1 মাইনাস y2। তাহলে এটা হচ্ছে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই। সিমিলারলি তুমি কি বলতে পারো না, এই যে এতটুকু বাহু হচ্ছে আমার এখানে ভূমি, তাহলে এই পুরোটা কত? পুরোটা হচ্ছে x1, আর এটা কত? x2। তাহলে এতটুকু হচ্ছে কি বলতো, x1 মাইনাস x2, তাই না? তাহলে এটা হচ্ছে x1 মাইনাস x2। এটা হচ্ছে ঢালের একটা বেসিক ফর্মুলা, এটা হচ্ছে ঢালের একটা একেবারেই বেসিক ফর্মুলা। ওকে, সো এইটা একটা ওয়ে যে আমি ঢাল বের করতে পারবো, তবে আমরা আরো অনেক ওয়েতে ঢাল বের করতে পারবো। আমরা একটা সরল রেখার ফর্মেট জানি যে y ইকুয়ালস টু mx প্লাস c। এটা হচ্ছে কোন রেখার ফর্মেট? এটা হচ্ছে তোমার ধরো এটা একটা গ্রাফ, এটা হচ্ছে অক্ষ, এটা ধরো এমন একটা রেখা যে এই রেখাটা তাহলে এইটার যেই ঢাল সেইটা হচ্ছে m, এক্স ওয়াই তো এক্স ওয়াই, আর সিটা হচ্ছে এক্সিস থেকে মূল বিন্দুর উপরে বা নিচে এক্সিস থেকে কতটুকু অংশ সে কর্তন করেছে সেইটার দূরত্বটা হচ্ছে সি। তাহলে এইখান থেকে কিন্তু আমার ঢাল বের করতে পারতেছি আমি। যে কোনো একটা রেখা যদি দেওয়া থাকে, ওইখানের এমটাই কিন্তু হবে ঢাল। ঠিক আছে, তাহলে ঢালের আমরা বেসিক একটা ফর্মুলা শিখছি যে দুইটা যদি বিন্দু থাকে y2 মাইনাস y1 অথবা y1 মাইনাস y2, ইট ডাজন্ট ম্যাটার, তারপর হচ্ছে x2 মাইনাস x1। তবে খেয়াল রাখবা, এখানে যদি 2 হয় এখানে 2 দিবা, এখানে 1 হলে এখানে 1, অথবা এখানে 1 হলে এখানে 1 দিবা। ঠিক আছে, এইটা একটা ফর্মুলা ঢালের। আবার y ইকুয়ালস টু mx প্লাস c, এখান থেকে আমরা ঢাল বের করতে পারবো। আবার সরল রেখার কিন্তু আরো একটা ফরম্যাট আছে, আরো অনেক ফরম্যাট আছে, তবে আরো একটা কমন ফরম্যাট হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এইটাও একটা সরল রেখার সাধারণ ফরম্যাট, যে x এর সাথে একটা সহগ থাকবে, y এর সাথে একটা সহগ থাকবে, c একটা ধ্রুবক থাকবে। তো এইখান থেকে যদি আমি ঢাল বের করতে চাই, তাহলে দেখো এইটাকে আমি জাস্ট এই ফরম্যাটে নিব, আমি কিচ্ছু না, আমি y কে পাশে রাখবো, তাহলে by ইকুয়ালস টু মাইনাস ax মাইনাস c। by কে একসাথে রাখলাম, এবার y কে আলাদা করবো, তাহলে y ইকুয়ালস টু মাইনাস a বাই b x মাইনাস c বাই b। তাহলে দেখো তো, এই ফরম্যাটে যদি আমি মিলাই y ইকুয়ালস টু mx প্লাস c,
এম এক্স প্লাস সি, এই সি আবার এক্সি না, গোলাই ফেলো না, আশা করি বুঝতে পারছো। তাহলে এই যে এক্স এর পাশে যে জিনিসটা থাকবে ওইটাই কি আমার ঢাল, ওইটাই কি আমার ঢাল, যদি আমি এই ফরম্যাট থেকে বের করি। জিনিসগুলো আসলে মুখস্থ করার কোনো দরকার নেই, যে কোনো ঢাল তোমার একটা ম্যাথে বের করাই লাগতে পারে, তখন তুমি জাস্ট এই ফরম্যাটটাকে এইটাতে ফালাবা, দেন তুমি স্লোপ আসলে বের করবা। এইভাবে তুমি ঢাল বা গ্রেডিয়েন্ট বা স্লোপ তুমি বের করতে পারবা, ঠিক আছে। সো এই হচ্ছে ঢালের মোটামুটি বেসিক কিছু জিনিস, ঢাল সংক্রান্ত নিয়ে আমরা সামনে আরো পড়াশোনা করব। বাট এই যে ছোট ছোট কনসেপ্ট গুলো তুমি যদি মাথায় রাখো, তোমার প্রত্যেকটা ম্যাথে এই ছোট ছোট কনসেপ্ট গুলো তোমার কিন্তু অবশ্যই অবশ্যই কাজে লাগবে। আচ্ছা, এবার আমি তোমাকে দেখাবো বিভিন্ন সমীকরণ, সরলরেখার বিভিন্ন সমীকরণের ফরম্যাট। অলরেডি আমি তোমাকে কয়েকটা দেখাই ফেলছি, তারপর আমি তোমাকে আরো কিছু দেখাচ্ছি। ধরো তোমার কাছে একটা অক্ষরেখা আছে, এই অক্ষরেখার তোমাকে বললো যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তো ওয়াই অক্ষ, এই যে ওয়াই অক্ষ এইটা সমান্তরাল, তার মানে এরকম এরকম যে কোনো কিছু একটা হবে। তাহলে এটা এক্স, এটা ওয়াই। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হইতে পারে? ধরো এক্স ইকুয়ালস টু সামথিং, কি বলতো, এক্স ইকুয়াল টু সামথিং, মানে এক্স ইকুয়াল টু চেঞ্জ হবে, এক্স ইকুয়াল টু এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে। তার মানে দেখো চেঞ্জ হচ্ছে কি এই দিকে, এই দিকে। বাট এই দিকে কি তার কোনো পরিবর্তন আছে? নাই, তার মানে সে কিন্তু এক্স অক্ষ বরাবর চেঞ্জ হচ্ছে। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি বলতো? এক্স ইকুয়ালস টু এ, এক্স ইকুয়ালস টু এ। আবার সিমিলারলি আমি যদি বলি এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরালে কি হচ্ছে? ওয়াই চেঞ্জ হচ্ছে, উপরে যাচ্ছে, আর উপরে যেতে পারে, আর উপরে যেতে পারে, অথবা এটা আরো নামতে পারে, আরো নামতে পারে। তার মানে ওয়াই ইকুয়ালস টু বি। এক্স অক্ষের সমান্তরাল কি বলতো? ওয়াই ইকুয়ালস টু বি, ওয়াই ইকুয়ালস টু বি। ঠিক আছে, এটা তোমরা অনেকে এই প্যাচ লাগো। আরেকটা জিনিস আমাকে যদি বলে যে এক্স অক্ষের সমান্তরাল কত, মানে সরি এক্স অক্ষের সমীকরণ কত, দেখো এক্স অক্ষের সমীকরণ, এই যে এই অক্ষের সমীকরণ কি, এই অক্ষে একটা জিনিস ট্রু, এই অক্ষে এক্স এর ভ্যালু চেঞ্জ হইতে পারে, এখানে এক্স এর ভ্যালু একটা, 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 এক একটা জায়গায় এক্স এর ভ্যালু এক এক রকম। বাট একটা জিনিস কনস্ট্যান্ট, সেটা দিয়ে তুমি বলতে পারো, সেটা কি বলতো? এই অক্ষের মধ্যে ওয়াই এর কোনো ভ্যালু আছে, ভ্যালু কোনো এক্সিস্ট করে? এই পুরো অক্ষের মধ্যে যেই পয়েন্টেই তুমি যাও না কেন, এখানে কিন্তু ওয়াই এর ভ্যালু বলতে আসলে কিছু নাই। তার মানে এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু জিরো, এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু জিরো। সিমিলারলি আমি কিন্তু বলতেই পারি যে ওয়াই অক্ষের সমীকরণ কি, ওয়াই অক্ষের সমীকরণে ওয়াই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, এখানে 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 উপরে নিচে নামতে পারে। বাট ওয়াই অক্ষের মধ্যে, এই অক্ষের মধ্যে এক্স এর কি কোনো ভ্যালু আছে? এক্স এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য, প্রত্যেকটা জায়গায় এক্স শূন্য। তার মানে ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু জিরো, এক্স ইকুয়ালস টু জিরো। এটা কি ওয়াই অক্ষের সমীকরণ। বাট সমান্তরাল হলে কিন্তু কাহিনী আবার অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে, ওইটা কিন্তু পরে আসছি। সো এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু জিরো, ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো। সোজা কথায় উল্টা মনে রাখবা, এক্স অক্ষের সমীকরণে ওয়াই শূন্য বসাই দিবা, ওয়াই অক্ষের সমীকরণে এক্স শূন্য বসাই দিবা। ওকে, আচ্ছা এবার হচ্ছে আরো আরো অনেক ধরনের সমীকরণ আছে, তোমাকে যেমন দেখাইলাম ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এটা দেখাই ফেলছি। ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এটার ফরম্যাট কিরকম? এইরকম, ঠিক আছে, এইরকম। ধরো এই যে অংশটা কাটছে এটা হচ্ছে সি। আচ্ছা, তারপর আরো একটা ফরম্যাট দেখাইলাম, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। হ্যাঁ, এটাকে কিন্তু এই ফরম্যাটে নেওয়া যায়, এটাকে এই ফরম্যাটে নিয়ে তুমি আঁকি বুকি সাজাসাজি করবা, ঠিক আছে। আরেকটা ফরম্যাট হচ্ছে এক্স প্লাস এ প্লাস ওয়াই প্লাস বি ইকুয়ালস টু ওয়ান। এই ফরম্যাটটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই কাজে লাগে। এটার ফিগারটা আগে দেখো, এটার ফিগারটা বুঝলে তোমার সব শেষ। এটার ফিগারটা হচ্ছে এক্স এর নিচে যেইটা সেইটা হচ্ছে এক্স অক্ষ থেকে কর্তিত অংশ। আই রিপিট, এটা ধরো একটা বিন্দু, এটা একটা বিন্দু। এক্স এর নিচে যেইটা, এক্স এর নিচে যেইটা সেটা হচ্ছে এক্স এর মানে মূল বিন্দু থেকে এক্স অক্ষ থেকে কর্তিত অংশ এ, পুরাটুকু কি এ, এই পুরাটুকু এ। আবার ওয়াই এর নিচে যেটা সেটা হচ্ছে ওয়াই অক্ষের কর্তিত অংশ বি। অবশ্যই অবশ্যই ইকুয়ালস টু ওয়ান থাকতে হবে, অবশ্যই খেয়াল রাখবা ইকুয়ালস টু কিন্তু ওয়ান থাকতে হবে। তাহলে এই ফরম্যাটটা হচ্ছে এই ফিগারের জন্য, এইটাও একটা সরলরেখার সমীকরণ, এইটাও একটা সরলরেখার সমীকরণ, এই ফরম্যাটটা হচ্ছে এই ফিগারের জন্য, ঠিক আছে। আরো দুই তিনটা ফরম্যাট খুবই ইম্পর্টেন্ট তোমাদের জানা লাগবে, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ফরম্যাট, সেটা হচ্ছে এইরকম অনেকটা। এই যে রেখাটা, এই রেখার আমি যদি একদম মূলবিন্দু থেকে, আমি যদি মূলবিন্দু থেকে একটা লম্ব আঁকি এই রেখার উপর, মূলবিন্দু থেকে আমি একটা লম্ব আঁকবো, তার মানে এটা কি 90 ডিগ্রি। আর এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়,
এবং এই যে লম্ব দূরত্বটা, এই লম্ব দূরত্বটা যদি পি হয়, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব যদি পি হয়, তাহলে তাহলে এই রেখার বা এই ফরম্যাটের সূত্রটা হচ্ছে এক্স কজ আলফা, মানে সমীকরণটা হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা, ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। ভালো করে খেয়াল লাগে, এটা কিন্তু এতটা পরিচিত না, এতটা কমন না, মাঝে মাঝে আসে কিন্তু কাজে লাগে। ঠিক আছে, আবার বলি, এই লাইন থেকে এই রেখা থেকে মূল বিন্দুতে অঙ্কিত লম্ব, ওই লম্ব এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করে সেটা হচ্ছে আলফা, আর এই যে লম্ব দূরত্বটা সেটা হচ্ছে পি। তাহলে আমার এই এই স্টাইলে ফরম্যাটটা হবে, সরলরেখার সমীকরণ হবে এইটা। ঠিক আছে, এই ফরম্যাটটাও কিন্তু তোমাদের জেনে রাখা লাগবে এবং মনে রাখা লাগবে। ওকে, আচ্ছা এইবার আসি আমরা ক্ষেত্রফল সংক্রান্ত। তো ক্ষেত্রফলের মধ্যে আমাদের অনেক কিছু বের করতে বলে, যেমন ত্রিভুজ বের করতে বলে, ত্রিভুজের 3টা পয়েন্ট দেওয়া আছে, আমার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে, তারপর হচ্ছে চতুর্ভুজ বের করতে বলে। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আসার মতো একটা কোশ্চেন। চতুর্ভুজ বের করতে বলে, তারপর হচ্ছে অনেক সময় বহুভুজও বের করতে বলে, কথার কথা 5টা 6টা 7টা 8টা অনেক কিছু থাকতে পারে। ঠিক আছে, তো এইবার দেখো যে আসলে ত্রিভুজ যখন বলবে, ক্ষেত্রফলের বেসিকটাও শেখাবো তোমাদের, ত্রিভুজটাও শেখাচ্ছি আলাদা করে। ত্রিভুজ যখন বলবে, ধরো একটা ত্রিভুজ আছে, একটা পয়েন্ট হচ্ছে x1 y1 বিন্দু, শীর্ষ বিন্দু কিন্তু, ঠিক আছে, আরেকটা হচ্ছে x2 y2, আরেকটা হচ্ছে কি বলতো x3 y3, x1 y1 x2 y2 x3 y3। ওকে, তাই এইটার ফর্মুলা হবে হাফ x1 y1 x2 y2 x3 y3, আর এখানে 1 1 1। ঠিক আছে, এইটা হচ্ছে কি আমার ডিরেক্ট ক্ষেত্রফলের সূত্র। এটা হচ্ছে কি বলতো ডিরেক্ট ক্ষেত্রফলের সূত্র ত্রিভুজের ক্ষেত্রে। ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে আমার কি ক্ষেত্রফলের সূত্র। এবার চলো, যদি ক্ষেত্রফল না হয়, এটা বহুভুজ হয়। ঠিক আছে, এটা ধরো বহুভুজ হলো, তো বহুভুজের ক্ষেত্রে ধরো এন বাহু বিশিষ্ট বহুভুজ, এন বাহু বিশিষ্ট যদি বহুভুজ হয়, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা হবে হাফ হাফ x1 y1 x2 y2 x3 y3 x4 y4 ডট 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 xn ডট 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 yn, আর এখানে লাস্টে আবার ওই যে প্রথমটা আবার রিপিট করবো, তাহলে x1 y1। ঠিক আছে, এইটা দেন বের করবা, তাহলেই কি তোমাদের শেষ। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমরা অ্যাপ্লাই করবা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই কিন্তু তুমি যে কোনো এন বাহুবিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল তুমি বের করতে পারবা। আচ্ছা, তো আমাদের মাঝামাঝি ত্রিভুজের বিভিন্ন কেন্দ্র বের করতে বলে, যেমন অন্তকেন্দ্র, তারপর হচ্ছে ভর কেন্দ্র। তো দেখো, আমাদের ধরো একটা ত্রিভুজ আমার কাছে আছে, ত্রিভুজ আছে, এইটা হচ্ছে x1 y1, তারপর কথার কথা এটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে x3 y3। তিনটা শীর্ষবিন্দু আমাকে দেওয়া আছে, তো তিনটা শীর্ষবিন্দু যদি আমার দেওয়া থাকে, তাহলে এই ত্রিভুজের কি বের করব আমি, এই ত্রিভুজের ভর কেন্দ্র বের করবো। তাহলে ভর কেন্দ্রের সূত্র হচ্ছে, কথার কথা ভর কেন্দ্র যদি এটা হয়, কথার কথা x, y, তাহলে ভর কেন্দ্রের সূত্র হচ্ছে x, y ইকুয়ালস টু x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, এটা সবাই জানো আশা করি, এটা হচ্ছে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এটা হচ্ছে কি ভর কেন্দ্রের সূত্র। এটা তো সহজ। এবার আসি অন্তকেন্দ্রের সূত্র কি। ঠিক আছে, অন্তকেন্দ্রের সূত্র আমাদের মাঝে মাঝে অন্তকেন্দ্র বের করতে বলে। অন্তকেন্দ্রের সূত্র কি বলতো, অন্তকেন্দ্র হচ্ছে কথার কথা একটা বাহু যদি এ হয়, আরেকটা বাহু যদি বি হয়, একটা বাহুর দৈর্ঘ্য যদি সি হয়, একটা বাহুর দৈর্ঘ্য এ, একটা বাহুর দৈর্ঘ্য বি, একটা বাহুর দৈর্ঘ্য সি, তাহলে কি হবে এ এক্স ওয়ান প্লাস bx2 plus cx3 divided by a plus b plus c। বুঝছো কিনা দেখো, আমি আবার বলতেছি এ বি সি কি। এ বি সি এর পরিচয় হচ্ছে এ একটা বাহুর দৈর্ঘ্য, বি একটা বাহুর দৈর্ঘ্য, সি একটা বাহুর দৈর্ঘ্য, এ একটা বাহুর দৈর্ঘ্য, বি একটা বাহুর দৈর্ঘ্য, সি একটা বাহুর দৈর্ঘ্য। x1 কি, x1 হচ্ছে একটা পয়েন্ট, x2 আর একটা পয়েন্ট, x3 আর একটা পয়েন্ট, তাহলে a x1 plus b x2 plus c x3 divided by a plus b plus c। সিমিলারলি কি হবে a y1 plus b y2
প্লাস সি ওয়াই থ্রি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। শেষ। এটা হচ্ছে কি আমার অন্তকেন্দ্র। আর যদি বলে অন্তকেন্দ্রের ব্যাসার্ধ, সো আর ইকুয়ালস টু 1 বাই এ প্লাস বি প্লাস সি। অন্তকেন্দ্রের ব্যাসার্ধ হচ্ছে আর ইকুয়ালস টু 1 প্লাস এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এইবার জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট যে আমার দুইটা রেখা থাকতে পারে, একটা রেখা একটা রেখা। দুইটা রেখার মধ্যবর্তী একটা কোণ থাকতে পারে। কথা কথা এইটা তো সমান, তাহলে এটা যদি থিটা 1 হয়, এইটা কথার কথা থিটা 2। দুইটা রেখার মধ্যবর্তী কোণ থাকতে পারে। তো এই রেখাটা কথার কথা ঢাল হচ্ছে m1 আর এই রেখার ঢাল হচ্ছে m2। এখন এই যে মধ্যবর্তী কোণটা, এটা তুমি ঢাল দিয়ে বের করতে পারবা। সম্পর্কটা কি? সম্পর্কটা এরকম, tan theta equals to plus minus m1 minus m2 divided by 1 plus m1 m2। ভালো ভালো করে মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, যে দুইটা রেখা আছে, দুইটা রেখা ক্রস করছে, তাহলে ওদের মধ্যবর্তী দুইটা অ্যাঙ্গেল প্রডিউস হবে, একটা এটা একটা এটা। ঠিক আছে? আচ্ছা, যদি দুইটা অ্যাঙ্গেল প্রডিউস হয়, তাহলে ওই দুইটা অ্যাঙ্গেল হবে tan theta equals to প্লাস মাইনাস, ভ্যালু কিন্তু দুইটা বেরোবে, ভ্যালু কিন্তু বেরোবে দুইটা, যেহেতু প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। ঠিক আছে? এই ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন ম্যাথে তোমাদের কিন্তু কাজে লাগবে। ওকে, এইবার দেখো, আমি এই সম্পর্ক থেকে আরো কয়েকটা সম্পর্ক বের করতে পারবো, বাট তোমরা সম্পর্ক বের করার দরকার নাই, তোমরা জাস্ট মনে রাখো। এবার ধরো দুইটা রেখা একদম লম্ব হয়ে গেছে, লম্ব হলে কি হবে? tan 90 বসবে, হোয়াট এভার তোমার বসায় জানানো লাগবে না, তুমি জাস্ট মনে রাখো m1 m2 ইকুয়ালস টু -1। বাট তুমি যদি এইখানে জাস্ট থিটার ভ্যালু 90 বসায় দাও, তার মানে ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি হইলে তো অবশ্যই এই ফর্মুলাতে জাস্ট tan 90 বসাবা, যা আসে তা সম্পর্ক আসবে কি m1 m2 ইকুয়ালস টু -1। মনে রাখবা, দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয়, পরস্পর লম্ব হয়, লম্বভাবে ছেদ করে, তাহলে m1 m2 ইকুয়ালস টু হবে কি -1। সিমিলারলি দুইটা রেখা যদি প্যারালাল হয়, দুইটা রেখা যদি প্যারালাল হয় বা সমান্তরাল হয়, তাহলে অবশ্যই কি হবে? m1 ইকুয়ালস টু m2। দুইটা ঢালই সমান, এইটা যেই পরিমাণ ঢালু, এটা সেই পরিমাণ ঢালু, ধরো এরকম, এটা যে পরিমাণ ঢালু, এটা সেই পরিমাণ ঢালু। তাহলে সমান্তরাল যদি হয়, তাহলে m1 ইকুয়ালস টু m2। আর যদি প্যারালাল হয় বা লম্ব হয় একে অপরের, তাহলে m1 ইন্টু m2 ইকুয়ালস টু -1। কিন্তু খুবই ইফেক্টিভ, খুবই ইফেক্টিভ একটা সূত্র, এটা অনেক বেশি কাজে লাগে ম্যাথ করার ক্ষেত্রে। এগুলো কিন্তু সবই ছোট 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 করে তোমার কনসেপ্ট গুলা কাজে লাগবে। আচ্ছা, এবার দেখো, তোমার কাছে তিনটা রেখা আছে, তিনটা রেখা সমবিন্দু হওয়ার শর্ত। তিনটা রেখা কি বলতো? সমবিন্দু হওয়ার শর্ত। তিনটা রেখা সমবিন্দু হওয়ার শর্ত কিছুই না, খুবই সহজ। a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 ইকুয়ালস টু কি হবে? 0 হবে। a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 ইকুয়ালস টু 0 হবে। এখন বলতে পারো যে ভাই a1 b1 এগুলো কি? ওই যে তিনটা রেখার বেসিক ফরম্যাট, a1 x প্লাস b1 y প্লাস c1 ইকুয়ালস টু 0, এটা একটা রেখা। আবার a2 x প্লাস b2 y প্লাস c2 ইকুয়ালস টু 0, এটা আরেকটা রেখা। আরেকটা কি? a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়ালস টু 0। এই তিনটা রেখা, একটা দুইটা তিনটা, এই তিনটা রেখা কি হবে বলতো? সমবিন্দু হবে। সমবিন্দু মানে কি? একটা একটা একটা, এই যে এদের একটা কমন পয়েন্ট থাকবে, এটার একটা কমন পয়েন্ট থাকবে, এ তো ইকুয়ালস টু 0 হবে। তোমরা এইটা ছাড়া আরেকটা কাজও করতে পারো এটা প্রুফ করার জন্য। ওর সমাধান করবা, একটা পয়েন্ট পাবা, আবার ওর সমাধান করবা, সেম পয়েন্টই পাবা, আবার ওর সমাধান করবা, দেখবে যে সেম পয়েন্টই পাচ্ছ। ঠিক আছে? এইটা হচ্ছে কি, তোমার তিনটা রেখা যদি সমবিন্দু হয়, ওইটার শর্ত, ওইটার শর্ত। এবার হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, খুবই গুরুত্বপূর্ণ, একটা লম্ব দূরত্ব। কি বলতো? লম্ব দূরত্ব, ডি ডিসটেন্স দিয়ে প্রকাশ করলাম। ধরো এটা একটা রেখা, এটা একটা রেখা, কি রেখা? এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, এটা একটা রেখা, র্যান্ডম একটা পয়েন্ট, কথা বলতে এইটা। এই পয়েন্ট থেকে এই রেখার একটা লম্ব যদি আঁকি, তাহলে এই যে একটা লম্ব দূরত্ব পাবো, সেটা ধরো ডি, লম্ব দূরত্ব পাবো, এবং এই পয়েন্টটা হচ্ছে x1, y1। এই পয়েন্টটা হচ্ছে কি বলতো? x1, y1। তাহলে এই যে লম্ব দূরত্বটা, এইটার ভ্যালু ডিরেক্ট বের করতে পারবো, সেটা হচ্ছে মডুলাস অফ ax1 প্লাস by1 প্লাস c ইকুয়ালস টু c, এখানে c হবে, প্লাস c ইকুয়ালস টু c ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। কনফিউজড হবে না? এই যে দেখো, d ইকুয়ালস টু, সমীকরণটা বসাই দিবা, সমীকরণ বসায় x আর y এর জায়গায় ওই বিন্দুটা বসাবা। ধরো এই বিন্দু থেকে আসছো, তাহলে এখানে এই বিন্দুটা বসাবা। ধরো এই বিন্দু থেকে আসছো,
তাহলে এই বিন্দুটা বসাবে এক্স ওয়াই এর জায়গায়, অথবা এই বিন্দু থেকে আসছো এই বিন্দুটা বসায় দিবা এক্স ওয়াই এর জায়গায়, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ফর্মুলার, অবশ্যই দূরত্ব কি থাকবে, দূরত্ব অবশ্যই পজিটিভ হবে কারণ সমীকরণ যেহেতু এই পাশ ও পাশ হোয়াট এভার ইট ইজ, মডুলাস দিতে হবে তোমাকে। কি দিতে হবে? মডুলাস দিতে হবে, কারণ জিনিসটা কি আসবে বলো তো, সব সময় পজিটিভ আসবে দূরত্বটা। ওকে, সো এইটা হচ্ছে আমার লম্ব দূরত্ব কি বলতো, পারপেন্ডিকুলার একটা পয়েন্ট, পারপেন্ডিকুলার বিন্দু। তবে তোমাকে অনেক সময় বলবে যে দুইটা প্যারালাল লাইন আছে ডিরেক্ট, তোমার কাছে দুইটা প্যারালাল লাইন আছে, যেটা হচ্ছে কি, একটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, আরেকটা হচ্ছে a2x প্লাস b1y প্লাস c2 ইকুয়ালস টু 0। দুইটা প্যারালাল লাইন আছে তোমার কাছে। এখন কথা হচ্ছে যখন দুইটা লাইন প্যারালাল হবে তখন কিন্তু আলটিমেটলি x এর কোএফিসিয়েন্ট গুলো সেম হবে। a1 ইকুয়ালস টু a2, তারপর হচ্ছে b1 ইকুয়ালস টু b2, ঠিক আছে? ডিফারেন্ট হবে কি c1 c2 ডিফারেন্ট হবে, বাকি a1 b1 a2 b2 সব সেম হবে, a2 b2 সব সেম হবে। এগুলো কিন্তু এটার সাথে এটা ম্যাচ করবে, এটার সাথে এটা ম্যাচ করবে। এবার আসি এই যে ডিসটেন্সটা d, এই d ইকুয়ালস টু কি হবে, এই d ইকুয়ালস টু মডুলাস অফ c2 মাইনাস c1 অথবা c1 মাইনাস c2 হোয়াটএভার ইট ইজ, ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন বলো যে ভাই a1 নাই কেন, a2 কই, এখানে ab কেন? ab মানে হচ্ছে দুইটা জিনিস তো সেম, x এর সাথে যে কোএফিসিয়েন্ট এখানে পরের লাইনেও সেম কোএফিসিয়েন্ট থাকবে। যদি না থাকে তাহলে কি করতে হবে, ভাগ দিয়ে নিতে হবে। খেয়াল করে অনেক সময় এরকম থাকে যে কথার কথা 5x প্লাস 10y প্লাস 2 ইকুয়ালস টু 0, আবার থাকে 10x প্লাস 20y প্লাস 10 ইকুয়ালস টু 0, কথার কথা। তো দেখো আলটিমেটলি এদের কোএফিসিয়েন্ট কিন্তু সেম। কি করবা, জাস্ট একে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, একে 2 দিয়ে ভাগ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, 2 দিয়ে ভাগ দিলেই হয়ে যাচ্ছে। সো অবশ্যই এটা ম্যাচ করাই নিবা, অবশ্যই কোএফিসিয়েন্ট ম্যাচ করায় তারপর তুমি সূত্র অ্যাপ্লাই করবে, এটা হচ্ছে কি সমান্তরাল রেখার দূরত্ব, দুইটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। এবার আসি আমাদের লাস্ট টপিক, সমদ্বিখণ্ডকের সমীকরণ। এটা খুবই ইম্পর্টেন্ট। এবার আসি আমাদের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তো সমদ্বিখণ্ডকের সমীকরণ আসলে কিরকম, এই একটা লাইন দুইটা লাইন না, এই দুইটা লাইনের মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল থাকতে পারে, সেটা একটা হইতে পারে স্থূলকোণ, একটা সূক্ষ্মকোণ। ধরো এটা সূক্ষ্মকোণ, এটা হচ্ছে কি সূক্ষ্মকোণ মানে ছোট অ্যাঙ্গেল, আর এটা বড় কোণ মানে স্থূলকোণ। এটা হচ্ছে বড়, এটা হচ্ছে বিগ মানে স্থূল, এটা হচ্ছে স্মল অ্যাঙ্গেল মানে সূক্ষ্মকোণ, তাই না? এখন এই কোণের একটা সমদ্বিখণ্ডক থাকবে, সমদ্বিখণ্ডক মানে এই কোণটাকে দুই ভাগে ভাগ করছে, আবার এই কোণের একটা সমদ্বিখণ্ডক থাকবে, তাহলে এইটা একটা রেখা, এটাকেই কি বলে, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। আমরা এমন একটা সূত্র অ্যাপ্লাই করব যেটা দিয়ে ডাইরেক্টলি এই যে সমদ্বিখণ্ডক এটা পাবো, এই যে সমদ্বিখণ্ডক এটা পাবো। এখন সমদ্বিখণ্ডক কয়টা? সমদ্বিখণ্ডক দুইটা, একটা হচ্ছে সূক্ষ্মকোণের একটা সমদ্বিখণ্ডক থাকবে, আরেকটা কি স্থূলকোণের একটা সমদ্বিখণ্ডক থাকবে। সেই সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা ডাইরেক্ট ফর্মুলা চিন্তা করব, সেটা হচ্ছে ধরো আমি এটা একটু মুছে ফেলি, এটা ধরো রেখা দুটো হচ্ছে সিম্পলি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, আবার হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। দুইটা রেখা আমার কাছে আছে, তাহলে প্রথমেই তুমি একটা জিনিস চেক করবা যে a1 a2 প্লাস b1 b2 গ্রেটার দেন 0 কিনা, a1 a2 প্লাস b1 b2 গ্রেটার দেন 0 কিনা। যদি গ্রেটার দেন হয় তাহলে কি হবে, a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার ইকুয়ালস টু কিছুই না, পরের লাইনটা বসাবা a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। খুবই সহজ, কিন্তু এই লাইনটা বসাই দিবা, নিচে এদের কোএফিসিয়েন্টের হোল স্কয়ারের যোগফল, বাট খেয়াল করো এইখানে কিন্তু প্লাস, এখানে প্লাস কখন, যখন a1 a2 প্লাস b1 b2 গ্রেটার দেন 0 হবে, তখন এই যে সমীকরণটা হবে, এই সমীকরণটা কিসের হবে বলো তো, মনে রাখবা বড় এখানেও বড় হবে, সমীকরণটাও কার হবে,
স্থূলকোণের, স্থূলকোণ বড় না, আমরা তো জানি। স্থূলকোণের সমদ্বিখণ্ডক, স্থূলকোণের সমদ্বিখণ্ডক, স্থূলকোণের সমদ্বিখণ্ডক, যে বানানটা উনি বলেছে, স্থূলকোণের সমদ্বিখণ্ডক। বুঝতে পারছি? মনে রাখবা, বড়, এটা যদি বড় হয় তাহলে এখানেও বড় হবে, আলটিমেটলি সমীকরণটাও বড় হবে। কিছুই না, যদি এটা এটা ঠিক থাকবে, বাট এবার সূক্ষ্মকোণেরটা কি, সূক্ষ্মকোণের জাস্ট এখানে মাইনাস দিবা, বাকি সব সেম। সূক্ষ্মকোণের জাস্ট মাইনাস দিবা, বাকি সব সেম। কথা হচ্ছে যদি জিনিসটা উল্টানো হয়, যদি এইটা উল্টায় যায়, ধরো ধরো এখানে এটা না হয়ে এবার হইলো এইটা, এইটা যদি উল্টায় যায় এইটা উল্টায় যাবে, তখন প্লাস হবে সূক্ষ্মকোণ, মাইনাস হবে স্থূলকোণ। সিম্পল, খুবই সহজ মনে রাখা, খুবই সহজ মনে রাখা। তো এই হচ্ছে ওভারঅল সমস্ত বেসিক, মানে মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। এখন তুমি বলতে পারো যে ভাই আরো তো অনেক কিছু আছে এখানে, আরো অনেক কিছু আছে, অনেক কিছুই ধরো থাকতে পারে। এখন তুমি যদি এই মেজর জিনিসগুলো জানো তাহলে তোমার এইচএসসি খুব ভালোভাবে কভার হয়ে যাবে। এইচএসসির যে সিকিউ গুলো আসে খুব ভালো করে পারবা। আর তোমাদের বইয়ে একটা জিনিসকে আরো অনেক ভাবে বেচাইছে, মানে ওই একটা বেসিক ফর্মুলা থেকে আরো অনেক ফর্মুলা আসে, ওইগুলা তুমি পেন নিয়ে মনে রাখবা না, ওইগুলো মনে রাখার কোনো দরকার নাই। তুমি জাস্ট একদম কোর যেই মেজর বেসিকগুলা সেইগুলো তোমার মাথায় স্টোর করবা, বাকি সবকিছু ঝেড়ে ফেলে দাও, দেন ওইখান থেকে আস্তে আস্তে আসবা। আর এই ক্লাসে যত কনসেপ্ট পড়ানো হয়েছে সবকিছুই কিন্তু এইচএসসির সিকিউ বেসড, মানে এইচএসসির সিকিউতে বেশ ভালোভাবে কাজে লাগবে এবং অ্যাডমিশনেও কাজে লাগবে। তবে অ্যাডমিশনে আরো কিছু এক্সট্রা টপিক আছে, ওইগুলো কিন্তু তোমাকে আলাদা করে পড়তে হবে, ঠিক আছে? সো এই মেজরগুলো থিংগুলো যদি তুমি একটু অল্পতে রিভিশন দাও, এটা এই ক্লাসটা খুব একটা বড় হয় নাই। এবার তুমি তোমার মাথায় সব কনসেপ্ট সেট, এবার তুমি কি করো, এবার তুমি দুই একটা ম্যাথ নাও, দুই একটা ম্যাথ ট্রাই করো, দেখবা যে আস্তে আস্তে ম্যাথ প্র্যাকটিস করতে করতে ফর্মুলাগুলো বারবার রিভিউ করো, দেখবা যে কি সব তোমার ক্লিয়ার হয়ে গেছে। সরলরেখার জিনিসটা এরকম যে টুলসগুলা তোমার ইউজ করতে হবে একটু ডিফিকাল্ট ওয়েতে, মানে 4-5টা টুল একসাথে একটা ম্যাথে কাজে লাগতে পারে, 4-5টা ফর্মুলা, 4-5টা কনসেপ্ট, ঠিক আছে? সো সরলরেখার যে বেসিক এবং ফর্মুলা পারলেই তুমি সব ম্যাথ সলভ করতে পারবা তা কিন্তু না, তোমাকে অবশ্যই প্র্যাকটিস করে করে মাথায় সেট করতে হবে। ওকে, সো এই সিরিজটাতে আসলে তুমি ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে এই টাইপের ক্লাস তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ। সো অবশ্যই যারা চ্যানেলটি প্রথমবার এসেছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবে। ইনশাল্লাহ তোমাদের এইচএসসির মধ্যেই সমস্ত চ্যাপ্টারগুলো আমরা এইভাবে রিভিশন দিয়ে দেবো। আসসালামু আলাইকুম।